সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই আমার ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং কেয়ার বাই বেলাল স্যার এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আমি আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। এটি আপনাদের অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ ফিনান্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, অনার্স সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য পোর্টফোলিও এবং অ্যাকাউন্টিং থিওরি ওই বইগুলোতে এই অধ্যায়টি রয়েছে। অর্থাৎ একই অধ্যায় অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার, অনার্স থার্ড ইয়ার এবং অনার্স ফোর্থ ইয়ারে রয়েছে। তাহলে অধ্যায়টি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ অধ্যায় হওয়ার কারণেই আমি আপনাদের আজকে এই অধ্যায় থেকে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, আমি ক্যাপিটাল স্ট্রাকচার এর 4টি অপশন রয়েছে, আপনারা জানেন। একটি হলো ইপিএস মডেল, প্রথমটা ইপিএস মডেল। আমি প্রথম সেই ইপিএস মডেল থেকেই আলোচনা করতে যাচ্ছি। তো ইপিএস মডেলের প্রথম আমরা জেনে নিব করণীয় বিষয়, অর্থাৎ এই ইপিএস মডেল থেকে আমাদের কি কি করতে হয় সেটি আমরা আগে প্রথমেই জেনে নিব। ইপিএস মডেল থেকে আমাদের মূলত 5টি জিনিস করতে হবে। প্রথমটি হলো স্টেটমেন্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচার, 2 নাম্বারটা হলো টেবিল ফর আর্নিংস পার শেয়ার, যাকে আমরা ইপিএস বলে থাকি। তৃতীয় নাম্বার ইনডিফারেন্স পয়েন্ট, যাকে সংক্ষেপে আমরা আইপি বলে থাকব। চতুর্থ নাম্বার বিষয়টা হলো ভেরিফিকেশন টেবিল এবং পঞ্চম নাম্বার বিষয়টি হলো আমাদের ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ইপিএস মডেলের অঙ্ক আমরা দেখেই বুঝতে পারবো, যেখানে আমাদের হয়তোবা বলেছে আর্নিংস পার শেয়ার করো, হয়তোবা বলেছে ইনডিফারেন্স পয়েন্ট করো, বা ভেরিফিকেশন টেবিল তৈরি করো, বা ফিনান্সিয়াল ব্রেক ইভেন প্রস্তুত করো, যখন এমনটি শব্দগুলো বলা থাকবে তখন নিঃসন্দেহে আমরা বুঝে ফেলবো এটা আমাদের ইপিএস মডেলের অঙ্ক। আর যখন ইপিএস মডেলের অঙ্ক হবে তখনই আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন তা হলো স্টেটমেন্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচার। অর্থাৎ প্রথম যে ছকের বিষয়টি থাকবে তা হলো স্টেটমেন্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচার। অর্থাৎ মূলধন কাঠামোর যে গঠনটা দেওয়া হয়েছে সেই গঠনটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। সেটা হলো স্টেটমেন্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচার। স্টেটমেন্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচারের যে ছকের ভিতরে আমাদের যে উপাদান 4টি গুরুত্বপূর্ণ 4টি উপাদান থাকবে তা হলো ইকুইটি অথবা শেয়ার ক্যাপিটাল অথবা কমন স্টক, ডেপ্ট অবলিক লোন অবলিক ডিবেঞ্চার, তারপরে প্রিফারেন্স শেয়ার অবলিক স্টক এবং টোটাল ফান্ড। এই 4টি উপাদানের মাধ্যমে ক্যাপিটাল স্ট্রাকচারের কাঠামোটা গঠিত হয়েছে। বন্ধুরা, এইখানে আমরা A1, A2, A3 এটা মূলত একটা অপশন ভিত্তিক অঙ্ক, এটা মূলত একটা অল্টারনেটিভ ভিত্তিক অঙ্ক। এইখানে যদি অপশন দেওয়া থাকে, যে কয়টি অপশন থাকবে সেই কয়টি কলাম করতে হবে। আর যদি সেখানে অল্টারনেটিভ লেখা থাকে তাহলে যে কয়টি অল্টারনেটিভ লেখা থাকবে সেই কয়টি কলাম বেষ্টিত করে আমাকে ছকটি করতে হবে। এখন আসেন, এই স্ট্রাকচার বা ক্যাপিটাল স্ট্রাকচারের যে স্টেটমেন্টটা, কাঠামোটা, গঠনটা এখানে মূলত 4টি উপাদানের সমন্বয়ে গঠিত হয়েছে। এই 4টি উপাদানের মধ্যে প্রথমটি হলো ইকুইটি, শেয়ার ক্যাপিটাল, কমন স্টক। এই 3টি শব্দের মধ্যে যে কোনো একটি কিন্তু প্রশ্নে উল্লেখ থাকবে, আর প্রশ্নে যে নামটি থাকবে সেই নামটি কিন্তু আমরা এখানে লিখব। দ্বিতীয় নাম্বার উপাদান ডেপ্ট অথবা লোন অথবা ডিবেঞ্চার। এখানেও কিন্তু মূলত একটি উপাদান থাকবে, আর যে উপাদানটি থাকবে সেই উপাদানটাই আমাদের এখানে লিখতে হবে। তৃতীয় নাম্বার উপাদানটা হলো প্রিফারেন্স শেয়ার অথবা প্রিফারেড স্টক। হয়তো লেখা থাকবে প্রিফারেন্স শেয়ার অথবা লেখা থাকবে প্রিফারেড স্টক, তবে যেটা লেখা থাকবে সেটাই আমরা জাস্ট দেখে দেখে লিখব। এবং এই 3টা উপাদানের সমষ্টিকেই আমরা টোটাল ফান্ড বলবো। একটি মানব দেহ যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে গঠিত হয় এবং একটি অঙ্গ প্রত্যঙ্গ একটি কাজে ব্যবহৃত হয়, ঠিক তেমনি আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারের ভিতরে যে উপাদানগুলো রয়েছে
যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে বা যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এক একটি পয়েন্ট এক একটি কাজে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে প্রথম যে পয়েন্টটি ছিল আমাদের ইকুইটি অথবা কমন স্টক অথবা শেয়ার ক্যাপিটাল, তাহলে প্রথম অপশনের কাজটা হলো ইকুইটি অথবা শেয়ার ক্যাপিটাল, ইকুইটি অথবা শেয়ার ক্যাপিটাল অথবা কমন স্টক, এই উপাদানের কাজ মূলত নাম্বার অফ শেয়ার নির্ণয় করা, নাম্বার অফ শেয়ার নির্ণয় করা। অর্থাৎ আমি স্ট্রাকচারের ভিতরে যে 4টি উপাদান দিয়েছি সেই 4টি উপাদানের মধ্যে সর্বপ্রথম উপাদানটি হলো ইকুইটি অথবা শেয়ার ক্যাপিটাল অথবা কমন স্টক। এই যে উপাদানটা হলো, এই উপাদান যে কোনো একটি কাজে ব্যবহৃত হবে, আর সেই কাজটা হলো নাম্বার অফ শেয়ার নির্ণয় করা। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি নাম্বার অফ শেয়ার নির্ণয় করার চেষ্টা করি, তাহলে আমাদের নাম্বার অফ শেয়ারের সূত্রটি লিখতে হবে আপনার উপরে ওই 3টি অপশনের মধ্যে যে অপশনটি থাকবে সেটি লিখবেন, অর্থাৎ ইকুইটি অবলিক শেয়ার ক্যাপিটাল, তারপরে এর অবলিক দেওয়া হয়েছে কমন স্টক। তবে মনে রাখবেন 3টি শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ প্রশ্নে থাকবে, আর যখন যে শব্দটি থাকবে আমরা সেই শব্দটি আমরা এখানে ব্যবহার করব। তাহলে এখানে ফেস ভ্যালুও বলা যেতে পারে, আবার এটাকে মার্কেট প্রাইসও বলা যেতে পারে। তবে প্রশ্নে যা লেখা থাকবে আমরা তাই দেখে দেখে লিখব বন্ধুরা। তাহলে স্টেটমেন্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচারের ভিতরে যে 4টি মূল উপাদান ছিল, এই 4টি মূল উপাদানের মধ্য থেকে প্রথম উপাদানটা ছিল ইকুইটি অথবা শেয়ার ক্যাপিটাল অথবা কমন স্টক, আর এদের কাজ হলো মূলত নাম্বার অফ শেয়ার নির্ণয় করা। আর সেই ক্ষেত্রে নাম্বার অফ শেয়ারের সূত্র হবে ইকুইটি অথবা শেয়ার ক্যাপিটাল অথবা কমন স্টক ডিভাইডেড বাই ফেস ভ্যালু অথবা মার্কেট প্রাইস অথবা সেলিং প্রাইস। অর্থাৎ প্রশ্নটিতে যা লেখা থাকবে আপনাকে সেই ভিত্তিতেই লিখতে হবে। দ্বিতীয় নাম্বার অপশনটা ছিল আমাদের ডেট অবলিক লোন অবলিক ডিবেঞ্চার, ডেট অবলিক লোন অবলিক ডিবেঞ্চারের মাধ্যমে মূলত ইন্টারেস্ট নির্ণয় করা হয়, মূলত ইন্টারেস্ট নির্ণয় করা হয়। তাহলে আমাদের স্টেটমেন্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচারের ভিতরে যে দ্বিতীয় নাম্বার লাইনটি আমাদের ছিল ডেট অবলিক লোন অবলিক ডিবেঞ্চার, তাহলে সেই ডেট অবলিক লোন অবলিক ডিবেঞ্চারের কাজ কিন্তু একটাই, তা হলো ইন্টারেস্ট নির্ণয়। অতএব যখন স্টেটমেন্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচারের ভিতরে ডেট অথবা লোন অথবা ডিবেঞ্চার শব্দটি থাকবে, মনে করতে হবে এই 3টি উপাদানের একটি মাত্র কাজ, তার নাম হলো ইন্টারেস্ট নির্ণয়। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে ইন্টারেস্ট সমান সমান এখানে যে নামটি থাকবে সেই নামটি আপনি লিখবেন, সেটা হলো ডেট অবলিক লোন অবলিক ডিবেঞ্চার। যে নামটি থাকবে সেই নামটি লিখবেন এবং তার সাথে গুণন দিয়ে হবে আমার রেট অফ ইন্টারেস্ট। এখানে রেট অফ ইন্টারেস্ট বলতে এই ডেপ্টের উপরে বা লোনের উপরে বা ডিবেঞ্চারের উপরে একটা পার্সেন্টেজ থাকবে, একটা শতকরা হার দেওয়া থাকবে। এই পার্সেন্টেজটি অথবা শতকরা হারের বিষয়টি হলো আমাদের রেট অফ ইন্টারেস্ট। এই রেট অফ ইন্টারেস্ট প্রয়োগ করতে হবে তাদের ডেপ্ট অথবা লোন অথবা ডিবেঞ্চারের উপরে। তাহলে ডেপ্ট অবলিক লোন অবলিক ডিবেঞ্চারের উপরে যখন আমি সেই সুদের হারটা প্রয়োগ করব, তখনই কিন্তু আমি ইন্টারেস্টটা অর্থাৎ কাঙ্ক্ষিত ফলাফল ইন্টারেস্ট যেটা আমরা পেয়ে যাব। 3 নাম্বার লাইনটি ছিল আমার প্রিফারেন্স শেয়ার, প্রিফারেন্স শেয়ার এটা অবলিক দিয়ে স্টকও থাকতে পারে। তাহলে প্রিফারেন্স শেয়ার বা স্টকের মাধ্যমে মূলত প্রিফারেড ডিভিডেন্ড
প্রিফারেড ডিভিডেন্ড, আর প্রিফারেড ডিভিডেন্ডের সংক্ষিপ্ত আমরা জানি পিডি, অর্থাৎ প্রিফারেন্স শেয়ার বা স্টকের মাধ্যমে মূলত প্রিফারেড ডিভিডেন্ড অর্থাৎ পিডি নির্ণয় করা হয়। তাহলে স্ট্রাকচারের ভিতরে বা ছকের ভিতরে যে তৃতীয় নাম্বার লাইনটি ছিল প্রিফারেন্স শেয়ার অথবা প্রিফারেড স্টক, এই লাইনটার একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র কাজ, তা হলো প্রিফারেড ডিভিডেন্ড নির্ণয় করা। আর সেই ক্ষেত্রে প্রিফারেড ডিভিডেন্ডের সূত্রটি হবে আমাদের, তাহলে প্রিফারেড ডিভিডেন্ডকে আমরা যেহেতু পিডি দিয়ে প্রকাশ করি, তাহলে সেই ক্ষেত্রে সেই প্রিফারেড ডিভিডেন্ড অথবা পিডির সূত্রটি দাঁড়াবে আমার প্রিফারেন্স শেয়ার অবলিক স্টক গুণন রেট অফ ডিভিডেন্ড। এইখানে আপনারা মনে রাখবেন যে প্রিফারেন্স শেয়ার অথবা প্রিফারেড স্টকের সাথে একটি পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেই পার্সেন্টেজটাই হলো আমাদের রেট অফ ডিভিডেন্ড। তাহলে আমরা 3 নাম্বার পয়েন্ট যেটা ছিল সেই 3 নাম্বার পয়েন্টের ব্যাখ্যা করলাম। সেই ব্যাখ্যার বিশ্লেষণে কি বলা হলো যে প্রিফারেন্স শেয়ার বা প্রিফারেড স্টকের মাধ্যমে শুধুমাত্র প্রিফারেড ডিভিডেন্ডটা নির্ধারণ করা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি প্রিফারেড ডিভিডেন্ডটা নির্ধারণ করতে সক্ষম হলাম। 4র্থ নাম্বার লাইন ছিল আমাদের টোটাল ফান্ড, আর টোটাল ফান্ড শুধুমাত্র ইবিআইটি নির্ণয় করার জন্য ব্যবহার হয়। ইবিআইটি নির্ণয় করার জন্য ব্যবহার হবে অর্থাৎ ইবিআইটি নির্ণয় করাই টোটাল ফান্ডের একমাত্র কাজ। তাহলে এখানে 4র্থ নাম্বার অর্থাৎ স্টেটমেন্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচারের 4র্থ নাম্বার লাইনটি ছিল আমাদের টোটাল ফান্ড। তাহলে আমি যেহেতু বলেছি একটা মানব দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এক একটি অঙ্গ প্রত্যঙ্গ যেমনটি করে এক একটি কাজে ব্যবহৃত হয়, ঠিক তেমনই স্টেটমেন্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচারের উপাদান হলো 4টা। এই 4টা উপাদানও কিন্তু 4 রকমের কাজে ব্যবহৃত হয়। সেই দৃষ্টিকোণ থেকে টোটাল ফান্ড আমাদের 4র্থ নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, সেই 4র্থ নাম্বার লাইনটা টোটাল ফান্ড, আর টোটাল ফান্ডের কাজ হলো আমাদের ইবিআইটি নির্ণয় করা। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইবিআইটির সূত্রটা ব্যবহার করতে পারবো টোটাল ফান্ড গুণন আর্নিংস রেশিও। টোটাল ফান্ড গুণন আর্নিংস রেশিও বলতে কিন্তু উপার্জনের অনুপাত, অর্থাৎ আমি কত পার্সেন্ট উপার্জন করি, কত পার্সেন্ট মুনাফা অর্জন করি, এই মুনাফা অর্জনটাকেই বলা হয়েছে আমাদের আর্নিংস রেশিও। তাহলে আর্নিংস রেশিও প্রশ্নে পার্সেন্টেজের মাধ্যমে থাকবে, সেটা জাস্ট আমাদের দেখে দেখে লিখতে হবে। তাহলে 1 নাম্বার ছকের ব্যাখ্যা আমরা ইতিমধ্যে শেষ করতে সক্ষম হয়েছি। এখন আমি যাব 2 নাম্বার ব্যাখ্যা। তা 2 নাম্বার যে পয়েন্টটি আমাদের ছিল টেবিল ফর আর্নিংস পার শেয়ার, আমি শর্ট করে লিখেছি, কিন্তু শর্ট করে লেখাটা সমীচীন হবে না। আপনারা যখন পরীক্ষার খাতায় লিখবেন তখন অবশ্যই আপনারা শর্ট লিখবেন না, তখন অবশ্যই আপনারা ফুল নাম সেটি আপনি লিখবেন। তো এখানে যে কয়টি অল্টারনেটিভ থাকবে আপনাকে সেই কয়টি অল্টারনেটিভের ঘর আপনাকে করতে হবে। যদি একটি অল্টারনেটিভ থাকে তাহলে 1 কলামের ঘর হবে, যদি 2টি অল্টারনেটিভ থাকে 2 কলামের ছক হবে, 3টি অল্টারনেটিভ যদি থাকে তাহলে অবশ্যই 3 কলামের ছকটি আপনাকে করতে হবে। তাহলে আমি মনে করলাম যে অঙ্কটি আমি করতে যাচ্ছি সেই অঙ্কে 2টি অল্টারনেটিভ ছিল, এই কারণে আমি কিন্তু A1 এবং A2 শব্দটি ব্যবহার করেছি। এখানে আপনি টাইটেলস লিখতে পারবেন। তাহলে এখানে ইপিএস করতে গেলে সর্বপ্রথম আপনাকে লিখতে হবে ইবিআইটি,
ইবিআইটি থেকে আপনাকে লেস করতে হবে ইন্টারেস্ট। যখন আপনি ইবিআইটি থেকে ইন্টারেস্টটা মাইনাস করবেন তাহলে একটা ফলাফল আসবে, তার নাম ইবিটি। আবারও আপনি কি করবেন, সেই ইবিটি থেকে ট্যাক্সটা আপনি মাইনাস করবেন। তবে মনে রাখবেন ট্যাক্স সর্বদাই পার্সেন্ট আকারে থাকবে এবং সেটা সর্বদাই ইবিটি এর উপরে কাটতে হবে। অর্থাৎ ইবিটি যেটা আপনার আছে, ইবিটির পরের লাইনটা লেস হলো ট্যাক্স, ট্যাক্সটা আপনি মাইনাস করবেন, ট্যাক্সটা থাকবে পার্সেন্টেজের মাধ্যমে, আর সেই ট্যাক্সের পার্সেন্টেজটা অবশ্যই আপনাকে ইবিটির উপরে কাটতে হবে। তাহলে ইবিটি থেকে যদি আপনি ট্যাক্সটা মাইনাস করেন তাহলে আপনি পেয়ে যাবেন ইএটি, এবং ইএটি থেকে যদি আপনি মাইনাস করবেন আপনি এইখান থেকে প্রিফারেড ডিভিডেন্ড, যেটাকে বলি আমরা পিডি। ইএটি থেকে পিডি যদি আপনি বাদ দেন তাহলে এটা হয়ে যাবে আমার ইএসিএস। এখন যেহেতু ছকটাই আমার ইপিএস এর, তাহলে আপনাকে এখানে লিখতে হবে সুতরাং ইপিএস, আর ইপিএস এর সূত্রটি হবে তখন আপনার ইএসিএস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। অর্থাৎ যে নাম্বার অফ শেয়ার আপনি ইকুইটি অথবা শেয়ার ক্যাপিটাল অথবা কমন স্টকের মাধ্যমে বের করেছিলেন, ঠিক সেই নাম্বার অফ শেয়ারটা এখানে ইএসসিএস নামক যে উপাদান বা টাকাগুলো বের করেছেন, সেই ইএসসিএসকে যখন আপনি নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিবেন তাৎক্ষণিকভাবে আপনার ইপিএসটা কিন্তু বের হয়ে আসবে। হয়তো আমি আজকে অল্টারনেটিভগুলোতে কোনো টাকার চিহ্ন দেইনি, কিন্তু লাইনগুলো লিখেছি। মনে রাখবেন লাইন সোজা বরাবর তাদের যে অ্যামাউন্টটা আছে বা টাকার ফিগারটা আছে সেটা কিন্তু আপনাদের কলামের মধ্যে বসাতে হবে। আমি নিয়ে যাচ্ছি আপনাদের 3 নাম্বার ব্যাখ্যা। 3 নাম্বার ব্যাখ্যাটি ছিল আমাদের ইনডিফারেন্স পয়েন্ট। 3 নাম্বার ব্যাখ্যাটি ছিল আমাদের ইনডিফারেন্স পয়েন্ট। ইনডিফারেন্স পয়েন্ট ইহা নিরপেক্ষ বিন্দু, ইহা নিরপেক্ষ বিন্দু। ইহাকে আইপি দ্বারা প্রকাশ করা হয়। ইহাকে আইপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি যা লিখেছি ইনডিফারেন্স পয়েন্ট ইহা নিরপেক্ষ বিন্দু, ইয়াকে মূলত আইপি দ্বারা প্রকাশ করা হয়। ইনডিফারেন্সের আই আর পয়েন্টের পি, এই হলো আইপি। অর্থাৎ আইপি নিয়ে আমাদেরকে প্রকাশ করা হয় যার নাম, তার নাম ইনডিফারেন্স পয়েন্ট। প্রশ্নে থাকা দুটি অল্টারনেটিভের মাধ্যমে, প্রশ্নে থাকা দুটি অল্টারনেটিভের মাধ্যমে, প্রশ্নে থাকা দুটি অল্টারনেটিভের মাধ্যমে ইবিআইটি নির্ণয় করাই, প্রশ্নে থাকা দুটি অল্টারনেটিভের মাধ্যমে ইবিআইটি নির্ণয় করাই এই ইনডিফারেন্স পয়েন্টের মূল কাজ। তাহলে ইনডিফারেন্স পয়েন্টটা কিন্তু মূলত নিরপেক্ষ বিন্দু। এই নিরপেক্ষ বিন্দুটার সংজ্ঞা বৈশিষ্ট্য যাই বলেন না কেন, প্রশ্নে দুইটি অল্টারনেটিভ থাকবে। এই অল্টারনেটিভ দুটোর মধ্যকার বিশ্লেষণ করে সূত্র অ্যাপ্লাই করে ইবিআইটির মান বের করতে হবে, আর এই ইবিআইটি নির্ণয় করাটাই হবে ইনডিফারেন্স পয়েন্টের মূল কাজ। তাহলে ইনডিফারেন্স পয়েন্টকে যেহেতু আইপি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমি কিন্তু আইপি দ্বারা সূত্রটা লেখার চেষ্টা করব। আর আইপির সূত্রটা হলো যে দুইটারই নিচে অর্থাৎ উভয়ের নিচে হবে নাম্বার অফ শেয়ার। তাহলে প্রথম অপশনের নিচেও লিখবেন নাম্বার অফ শেয়ার, দ্বিতীয় অপশনের নিচেও লিখবেন আপনি নাম্বার অফ শেয়ার। প্রথম অপশনের উপরে চলে যাবে আমার ফার্স্ট ব্র্যাকেট করে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে 1 মাইনাস ট্যাক্স রেট, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস হবে পিডি, এবং প্রথমটার উপরে যতটুকু বা যা লিখেছেন দ্বিতীয়টার উপরে কিন্তু তাই আপনাকে লিখতে হবে বন্ধুরা। তবে এখানে একটা কথা গুরুত্ব দিয়ে মনে রাখবেন, ইনডিফারেন্স পয়েন্ট অবশ্যই দুইটি অল্টারনেটিভের মাধ্যমে করতে বলা হয়। তবে একটি কথা গুরুত্ব দিয়ে মনে রাখবেন, তা হলো
যদি ইনডিফারেন্স পয়েন্ট 1 এবং 2 হয় তাহলে প্রথম অংশটা হবে 1 এবং দ্বিতীয় অংশটা হবে 2। আবার যদি আমাদের ইনডিফারেন্স পয়েন্ট 1 এবং 3-র মাধ্যমে করতে বলা হয় তাহলে প্রথমটা 1 দেখে দেখে এবং পরেরটা 3 দেখে দেখে তাদের প্রাপ্ত মানগুলো এখানে বসাতে হবে বন্ধুরা। আমি চতুর্থ নাম্বার উপাদানটি নিয়ে কথা বলছি। চতুর্থ নাম্বার উপাদানটি আমার ছিল ভেরিফিকেশন টেবিল। চতুর্থ নাম্বার বিষয়টি হলো আমাদের ভেরিফিকেশন টেবিল ছিল আমাদের চতুর্থ নাম্বার বিষয়। আর ভেরিফিকেশন টেবিলের ব্যাখ্যাটি হলো যে দুটি অল্টারনেটিভকে নিয়ে আইপি নির্ণয় করা হয়েছে, তাদের ইপিএস নির্ধারণ, অর্থাৎ যে দুটি অল্টারনেটিভকে নিয়ে আইপি নির্ণয় করা হয়েছে তাদের ইপিএস নির্ধারণ করাই যে দুটি অল্টারনেটিভকে নিয়ে আমরা আইপি নির্ধারণ করেছিলাম সেই দুটি অল্টারনেটিভের মাধ্যমে ইপিএস নির্ধারণ করব। আর ইপিএস নির্ধারণ করাই মূলত আমাদের ভেরিফিকেশন টেবিলের মূল কাজ। ভেরিফিকেশন টেবিল এর মূল কাজ। তাহলে আমি 2 নাম্বার ব্যাখ্যাটা যেমন টেবিল ফর ইপিএস করেছিলাম বা শুধুমাত্র টেবিল ফর ইপিএস নির্ধারণ করেছিলাম, যে টেবিলের সাহায্য করে নিয়েছিলাম বা যেভাবে করেছিলাম, ঠিক আজকে এই ভেরিফিকেশন টেবিল করার সময়ও সেই দুটি অল্টারনেটিভের মাধ্যমে ওই একই টেবিলের আলোকে আপনাকে ভেরিফিকেশন টেবিলটা তৈরি করে নিতে হবে। মনে রাখবেন, যে দুটি অল্টারনেটিভের জন্য ইপিএস নির্ধারণ করবেন ভেরিফিকেশন টেবিলের ক্ষেত্রে মনে রাখতে হবে উভয়ের ইপিএস পরস্পর সমান হবে। অর্থাৎ অল্টারনেটিভ 1 এর ইপিএস যদি 9 টাকা হয়, অল্টারনেটিভ 2 এর ওই ইপিএস কিন্তু ওই 9 টাকা হয়ে যাবে। শেষ নাম্বার, পঞ্চম নাম্বার যে বিষয়টি তা হলো আমাদের ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট। ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্টের জন্য কোনো ছকের দরকার হবে না, কোনো কলামের দরকার হবে না। এটা শুধুমাত্র একটি সূত্র অ্যাপ্লাই আপনাকে করতে হবে এবং তা দেখে দেখে মানগুলো বসাতে হবে। তাহলে ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা হলো ইন্টারেস্ট প্লাস উপরে হলো আপনার প্রিফারেড ডিভিডেন্ড, আর নিচে হবে 1 মাইনাস ট্যাক্স রেট। অর্থাৎ যে কয়টি অল্টারনেটিভ আমাদের থাকবে, সেই কয়টি অল্টারনেটিভের জন্য পৃথক পৃথকভাবে আমাদেরকে এই ফিনান্সিয়াল ব্রেক, আর্থিক ফিনান্সিয়াল বা এটাকে আমরা বলি ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট অথবা আর্থিক সমচ্ছেদ বিন্দু, এই আর্থিক সমচ্ছেদ বিন্দুটা আপনাকে লিখতে হবে বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করেছি ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায় হতে একটা গুরুত্বপূর্ণ টপিকস, তার নাম ইপিএস মডেল। এই ইপিএস মডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা পরীক্ষাতে আপনার আসবেই। এটা যেহেতু অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে অনার্স 4th ইয়ার পর্যন্ত প্রত্যেকটা ইয়ারেই এই অধ্যায়টি রয়েছে, অতএব এটা গুরুত্ব দিয়ে আপনাকে করতে হবে। তাহলে আসুন আমরা বেশি বেশি করে পড়াশোনা করি। আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। আমি আপনাদের প্রত্যেকটি অঙ্ক সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা ভালোভাবে পড়বেন, ভালোভাবে বুঝবেন, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আমি ক্যাপিটাল স্ট্রাকচার থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।